সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ যাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ ভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, আজকে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওর অতিথি হিসেবে রয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। আমরা আলোচনায় যাবার আগে আমরা একটু দৈনিক পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই। দৈনিক প্রথম আলো, প্রার্থী চূড়ান্ত, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি শুরু, জামায়াতের ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে অবরোধ ভাঙতে আরও 9 নৌযান, গাজা পর্যন্ত যাব, কোনো বাধা মানব না, শহীদুল আলম। দৈনিক ইত্তেফাক, ভরসার বড় হাসপাতালে হতাশার চিত্র, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। রোমাঞ্চকর জয়ের সিরিজ বাংলাদেশের, সমুদ ফ্লোটিলার শেষ জাহাজটি আটক করেছে ইসরায়েল, চাঁদা না দেয় মিরপুরে যাত্রীদের নামিয়ে বাসে আগুন। দৈনিক আমার দেশ, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিরাপত্তা ঝুঁকিতে, একটি বিশেষ প্রতিবেদন। গোয়েন্দা সংস্থার সতর্কতা আমলে নেননি হাসিনা, পাহাড়ে ইউপিডিএফের সশস্ত্র তৎপরতা, ইসির 42 কোটি টাকার যন্ত্র এখন ভাঙারি। বাংলাদেশ প্রতিদিন, ব্যাপক প্রস্তুতি জামায়াতের, শিগগিরই গ্রিন সিগন্যাল দেওয়া হবে বিএনপি প্রার্থীদের, সালাউদ্দিন আহমেদ। কালের কণ্ঠ, শিক্ষার মান তলানিতে, দেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়া সারা বিশ্বের সমর্থন রয়েছে, মির্জা ফখরুল। সমকাল, ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, সংক্রমণ 53% বৃদ্ধি, গুড়িয়ে দেওয়া হচ্ছে গাজা বাস্তুচ্যুতদের হাহাকার, আটক অধিকার কর্মীরা অনশনে, আসন ভিত্তিক একক প্রার্থীর পথে বিএনপি। যুগান্তর, ফুঁসে উঠেছে বিশ্ব, দেশে দেশে বিক্ষোভ ধর্মঘট, ফ্লোটিলার শেষ নৌযানটিও আটক, আসন ভিত্তিক একক প্রার্থী, শিগগিরই গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, সালাউদ্দিন। পণ্য পাচারের নিয়ন্ত্রক আওয়ামী নেতারা। দৈনিক মানব জমিন, প্রার্থী চূড়ান্ত, 5 জরিপ বিএনপির, শিগগিরই গ্রিন সিগন্যাল, অন্যের ওপর দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের অভ্যাস, ভারত। দৈনিক কালবেলা, মানব পাচার ঠেকানোর তোড়জোড় কেবল কাগজে কলমে, থামলো ফ্লোটিলার শেষ জাহাজ, নতুন করে ছুটছে আরও 9টি। দেশ রূপান্তর, ফিলিস্তিন ফুলকে বাঁচাতে লড়াই, বিএনপির প্রার্থীদের সবুজ সংকেত শিগগিরই। বণিক বার্তা, যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা শেষে ফিরতে হতে পারে বেশিরভাগ বাংলাদেশের শিক্ষার্থীকে, H-1B ভিসায় $1,00,000 ফি আরোপ। রোহিঙ্গা প্রত্যাবাসনে আস্থা করার বদলে চাপ সৃষ্টি করছে বাংলাদেশ, ইরাউদ্দিকে দেওয়া সাক্ষাৎকারে আরাকান আর্মির প্রধান। নিউ এজ, লিটল হেডওয়ে ইন এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, protest strike worldwide as Israel stops Gaza flotilla. The Daily Star, government meets most conditions for next tranche, Trump sets Sunday deadline for Hamas. মোটা দাগে এই ছিল উল্লেখযোগ্য সমস্যা। ভাই, পুরোটা জুড়েই বলা যায় যে ফিলিস্তিন ইস্যুটি সবচেয়ে বেশি আলোচিত। গ্লোবাল সমুদ ফ্লোটিলা যেটি গাজা অভিমুখে রয়েছে, সেই প্রসঙ্গে আমরা বলছি যেটি আটক করা হয়েছে, তারপরে আবার নতুন করে 11টি জাহাজ যাত্রা শুরু করেছে গাজা উদ্দেশ্যে। এই যে ইসরায়েলের আচরণ, একই সঙ্গে আজকে সকালে সবচেয়ে আপডেট যেটি ট্রাম্পের যে প্রস্তাবটি ছিল, সেটি ব্যাপারে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা আছে হামাস এবং নেতানিয়াহুর। প্রথমত বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানাই সিরিজ জয়ের জন্য, কারণ চারদিকে এত দুঃসংবাদ, তার মধ্যে এই সুসংবাদটি নিশ্চয়ই আমাদের অনুপ্রাণিত করে এবং তারা ভবিষ্যতে আরও ভালো খেলবে। এটি গাজায় ইসরায়েলি বাহিনী এবং এর নেপথ্যে যুক্তরাষ্ট্র যে হত্যাকাণ্ড, যে নির্যাতন, নৃশংসতা চালিয়ে আসছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। মধ্যযুগেও এরকম হত্যাকাণ্ড হয়নি এবং যেসব গণহত্যার কথা আমরা জানি, আলোচনায় আছে, সেখানেও এরকম এত কম সময়ে, এত ছোট্ট ভূখণ্ডে এত নারী, পুরুষ, শিশু নির্বিচারে হত্যা, তাদের বাড়িঘর ধূলিসাৎ করে দেওয়া এবং একটা বিরান ভূমিতে পরিণত করা, এটি এই সভ্য দুনিয়ায় কিভাবে সম্ভব হলো? সম্ভব হলো প্রথমত হচ্ছে তাদের শক্তিবল, দ্বিতীয় হচ্ছে আমাদের নিরাপত্তা। আজকে ফ্লোটিলা যে যাত্রা শুরু করেছে, এটি মানবিক যাত্রা এবং সেটাও কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে এবং থামিয়ে দেওয়ার কারণে প্রতিবাদে বিশ্বব্যাপী যে প্রতিক্রিয়া হয়েছে,
সেই প্রতিক্রিয়ার সঙ্গে আমরাও সংহতি জানাই, একমত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলি আচরণের নিন্দা জানিয়েছে। এখন আমরা উদ্বিগ্ন, এই যে পটিয়ালায় যে 500 জন বা তার বেশি নাগরিক বিভিন্ন দেশের আছেন, তাদের নিরাপত্তা নিয়ে। বাংলাদেশের অন্যতম প্রতিনিধি, প্রখ্যাত আলোকচিত্রী এবং দৃকের প্রতিষ্ঠাতা শহীদুল আলম, তিনি ওখান থেকে বলেছেন যে আমরা গাজা পর্যন্ত যাব। এই যে তাদের দৃঢ়তা, অবিচল মনোভাব, এটি অবশ্যই গাজাবাসীকে মানে তাদের বেঁচে থাকার সাহস যোগাবে। এখন যে বিষয়টি আপনি বললেন যে হামাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিবাচক মনোভাব দেখিয়েছে, হ্যাঁ, এটি যত দ্রুত কার্যকর হয়। এখন ইতিবাচক দেখালেই হবে না। যে কোনো এক পক্ষের, হামাসের সাথে ইসরায়েলের আগেও চুক্তি করেছে সাময়িক, আবার সেই চুক্তি লঙ্ঘন করে তারা গণহত্যা শুরু করেছে। সুতরাং ইসরায়েলকে বিশ্বাস করা কঠিন। এখন হামাসের হাতে কিন্তু যে অস্ত্র, সেটা হচ্ছে 22 জন ইসরায়েলি নাগরিক জিম্মি সেনা সম্ভবত। এর অর্থ না যে জিম্মি করা মানুষকে জিম্মি করাকে আমরা সমর্থন করি, কিন্তু পুরো একটি ভূখণ্ডকে দখল করে এবং একটি রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেওয়া, মানে এছাড়া হামাস বা ফিলিস্তিনের হাতে কি অস্ত্র আছে? তারপরও আমরা শান্তি চাই এবং গাজা ফিলিস্তিনিদের এটি স্বীকার করতে হবে। ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন, হুমকিতেই কিন্তু শান্তি আসে না। তিনি বলতে পারেন যে একটা রোড ম্যাপ দিতে পারেন কীভাবে পর্যায়ক্রমে, এবং সেখানে দুই রাষ্ট্রেরই অস্তিত্ব স্বীকার করতে হবে। ইসরায়েলকেও সেখানে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে না, আর ফিলিস্তিন রাষ্ট্র তো ঐতিহাসিকভাবে সেটি ছিল। এবং ফিলিস্তিন দখল করতে করতে এখন ফিলিস্তিনি ভূমি দখল করতে করতে তাদের 1/3 ভূমি হয়তো হাতে আছে বা তারও কম। তারপরও শান্তি আসুক, সেখানকার বিপন্ন মানুষগুলো, ক্ষুধার্ত মানুষগুলো, ভূভক্ষ মানুষগুলোকে বাঁচানো হোক, এটি প্রত্যাশা। স্যার, এই গ্রেটা গুতেনবার্গ, সুইডিশ অ্যাক্টিভিস্ট, তার যে বক্তব্য সামাজিক মাধ্যমে, যে আসলে গাজা নিয়ে তিনি ভয় পান না, ভয় পাচ্ছেন বিশ্ববাসীর মধ্যে থেকে যে মানবিকতা উঠে গেছে, এই গত কয়েকদিনের চিত্র থেকে সেটিতে কোনো পরিবর্তন দেখছেন? না, অবশ্যই পরিবর্তন। এমনকি এই গাজায় যুদ্ধ শুরুর পরও সাধারণ মানুষের মধ্যে, ইউরোপের, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের মধ্যে সেই মানবিকতা তো আমরা প্রকাশ পেয়েছি। এবং সেখানকার যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা কারাগারে গেছে, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছে। এটা তো মানবিকতার কারণেই। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ স্বীকৃতি দিয়েছে, এতদিন দিচ্ছিল না, যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেছিল। তাই যুক্তরাষ্ট্রও কিন্তু ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইসরায়েল তো অনেক আগেই বিচ্ছিন্ন হয়েছে। ইসরায়েলের একমাত্র শক্তি খুঁটি হচ্ছে যুক্তরাষ্ট্র। তাই তারা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এবং আপনি দেখেছেন যে ভূ রাজনীতিতে একটা বড় পরিবর্তন আসছে। চীন, রাশিয়া, ভারত এর ত্রিপক্ষীয় আঁতাত বা জোট গঠনের চেষ্টা, বা অনেক ব্যাপারে তারা একমত, এবং তার লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের আক্রমণ, যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, সেটাকে ঠেকানো। তো এরকম অনেক ক্ষেত্রে। এবং আফগানিস্তানকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে যে তাদের পুরনো ঘাঁটি যদি ফেরত দেয়া না হয়, তাহলে পরিণতি অত্যন্ত করুণ হবে। এখন অন্য একটি দেশের ঘাঁটি ব্যবহার করতে দেবে কি দেবে না, সেটা সে দেশের সিদ্ধান্ত। আর যুক্তরাষ্ট্রের কি কাজ আফগানিস্তানে, এশিয়ায়? যেটা আফগানিস্তানে তারা একবার পালিয়ে আসছে, একদম বলা যায়। হ্যাঁ, কিন্তু যেটার কার্যকর প্রতিষ্ঠান হতে পারত, জাতিসংঘ অনেক ক্ষেত্রে ভূমিকা রেখেছে,
কিন্তু এবার অনেক ক্ষেত্রে শুধু ইসরায়েল না, রোহিঙ্গা না, কোনো মানবিক সংকটেই জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এটি আমাদের সম্মিলিত ব্যর্থতা, বিশ্বের মানে এটি বলবো যে একটা বিপর্যয়, বিপন্ন অবস্থা। জাতিসংঘ বিলুপ্তির একটা দাবি উঠছে ইদানিং। না, বিলুপ্তি বা জাতিসংঘ আমেরিকায় কেন থাকবে? মানে যুক্তরাষ্ট্র তো ডোনাল্ড ট্রাম্প তো বলছেন যে জাতিসংঘ কোনো ভূমিকা রাখছে না শান্তিতে। আমি তো মনে করি জাতিসংঘ সদর দপ্তর এশিয়ায় নিয়ে আসা উচিত। এবং আপনি দেখেছেন যে সম্প্রতি দুটি ঘটনা, চীন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে আরও তাদের ভূমিকা বাড়ানোর কথা বলেছে, এবং ভারত শান্তিরক্ষী বাহিনীর দেশগুলোর সেনাপ্রধানদের যে সম্মেলনের তারা স্বাগতিক দেশ হওয়ার কথা ঘোষণা করেছে। তো এভাবে এশিয়ার ভূমিকাটা বেশি হওয়া উচিত, কারণ বিশ্বের সবচেয়ে বেশি মানুষ বসবাস করে এশিয়ায়। তবে আরেকটা বিষয়টা যদি বলি যে ট্রাম্পের যে হুমকি গাজাকে কেন্দ্র করে ইসরায়েলের প্রতি, সেটি আসলে কি এক ধরনের কৌশল যে আপাতত ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিবাদ হচ্ছে সেটিকে থামিয়ে দেওয়া বা সেই জায়গা থেকে ইসরায়েলকে একটু রক্ষা করা, এরকম বিষয়? হুমকির কথাটা কি আছে? ট্রাম্প যেহেতু হুমকি দিয়েছে যে তার যে চুক্তি সেটি না মানলে সে অন্য ব্যবস্থা নেবে। না, সেটি এখন ট্রাম্প যদি তার অবস্থানে পুরনো আগের অভিজ্ঞতা তো বলে না যে ট্রাম্প এখানে সুদৃঢ় থাকবে। ট্রাম্প কখন কি বলেন, আর সেটা তো মানে বিস্ময়কর। এখন এটি যদি সত্যিকারভাবে তিনি অর্থ করে থাকে, সত্যিই এটি মিন করে থাকেন, তাহলে তাহলে হয়তো নেতানিয়াহু এটি ইসরায়েল কিছুটা নমনীয় হবে। কিন্তু ট্রাম্প যদি কালকে অন্য কথা বলে, আমরা অবাক হওয়ার কিছু নেই। সুতরাং ট্রাম্পের হাতে এই বিশ্ব নিরাপদ নয়। আমরা একটু দেশের দিকে ফিরি। আমাদের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো নানান ধরনের প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগদানের পর মির্জা ফখরুল ফিরে এসে বলছেন যে গণতন্ত্রের পথে আমরা যাচ্ছি, নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় আপনি দেখছেন কিনা? তারপর আমি দলগুলোর দিকে ফিরবো। যে ঐক্যমত কমিশনের আলোচনা এখনো চলমান, আগামীকাল থেকে মনে হয় আবার আলোচনা শুরু হবে। আমরাও আশা করি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু প্রশ্ন হলো নির্বাচনটি কেমন হবে? নির্বাচনটি শান্তিপূর্ণ হবে, সবার অংশগ্রহণে হবে কিনা, এক ধরনের প্রতিযোগীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে কিনা, বা পেশি শক্তি দেখানো হবে। আগে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সরকারকে ভয় করা হতো, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের ভূমিকা নিয়ে, যে প্রশাসন সরকারের পক্ষে থাকে, সরকারি দলের পক্ষে থাকে। এখন এখানে সরকারি দল নেই। যদিও সম্প্রতি তথ্য উপদেষ্টা খুব আক্ষেপ করে বলেছিলেন যে প্রশাসন তো মানে গণ অভ্যুত্থানের পরে বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিয়েছে। এখন ভাগাভাগিতে মানে এই প্রবণতা বা এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব, বা এই দখলদারি মনোভাব থেকে? কারণ দেখুন, এত বড় গণ অভ্যুত্থান হলো তো একটাই, যে বিগত সরকারের দখলদারি মনোভাবের কারণে, জবরদস্তির কারণে, জনগণের যে আকাঙ্ক্ষার বিপরীতে তাদের যে সিদ্ধান্তের কারণে, যে জনগণ চেয়েছিল একটি অন্তর্ভুক্তিমূলক সবার অংশগ্রহণের নির্বাচন, তারা একতরফা নির্বাচন করল, এবং সেই নির্বাচনে 7 বছর টিকতে পারল না। তো এখন আগামী নির্বাচনটি কেমন হবে? এই নির্বাচনে অবাধ সুষ্ঠু ভোট হলে এবং সবাই সেটা যদি মেনে নেয়, সেটা এক ধরনের, এবং পরবর্তীকালে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রায় তার একটা ইতিবাচক প্রতিফলন আমরা দেখব। আর যদি এই নির্বাচন নিয়ে গুরুতর, সব নির্বাচনে মানে ছোটোখাটো তো অভিযোগ থাকেই, কিন্তু গুরুতর যদি অভিযোগ হয় এবং সত্যি, কারণ এখন তো মানে ডিজিটাল যুগে কোনো কিছু লুকিয়ে রাখা যাবে না।
এবং আপনি বুথের ভিতরে কি করছেন এটাও দেখা যাবে। তো এটি হলো কঠিন পরীক্ষা সরকারের জন্য এবং নির্বাচন কমিশনের জন্য। একটা বিষয় যদি আমি যে নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের টানাপোড়েন রয়েছে, ঐক্যমত কমিশনও সেই আলোচনাগুলো চলছে। পিআর পদ্ধতিতে না আসলে আমাদের যে পদ্ধতিতে চলতেছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে, কোনটিতে আসলে সমাধান পাওয়া যাবে? আপনি যেটি বলছিলেন কাঙ্ক্ষিত পরিবর্তন তো আসেনি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফেব্রুয়ারিতে সেটা করা সম্ভব নয়। তাহলে অনেক কিছুই বদল করতে হবে। এই পদ্ধতিতে ভোটারদের ভোটারদের বোঝাতে হবে, এমনকি রাজনৈতিক দলগুলোকেও এ ব্যাপারে একমত হতে হবে। একমত এখনো হয়নি, এবং যে দলগুলো পিআরের ব্যাপারে সোচ্চার তারাই কিন্তু বর্তমান পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে এগিয়ে আছে, নির্বাচনের ব্যাপারে প্রস্তুতিতে এগিয়ে আছে। আপনি জামাত ইসলামের কথা বলেন, প্রায় সব আসনে তারা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। পিআর পদ্ধতিতে প্রার্থীর নাম ঘোষণার তো প্রয়োজন হয় না। প্রার্থীর নাম ঘোষণা নির্বাচন কমিশনে তারা দিবে, এবং সেই তাদের ফলাফল অনুযায়ী সেটা পাবে, মানে বাছাই হবে যে কারা নির্বাচিত হলেন ভোটের ফলাফল অনুযায়ী। আসলে আর পিআর পদ্ধতি যদি যে কোনো দলের, এমন না যে পিআর পদ্ধতি আসলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, বা পিআর পদ্ধতি না থাকলে গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যাবে। বিষয়টা হলো পারস্পরিক আস্থা। গণতন্ত্র হলো একসঙ্গে চলা। আমরা যদি একসঙ্গে চলতে না চাই তাহলে নানা অজুহাত দেওয়া যাবে। আগামী নির্বাচনটি মনে রাখতে হবে, যারা পিআর চান আগামী নির্বাচনে তারা নির্বাচনী এজেন্ডা হিসাবে, দাবি হিসাবে ইশতেহারে যুক্ত করেন, জনগণের কাছে যাক, এবং তারা যদি সংখ্যাগরিষ্ঠ আসন পান পরবর্তী নির্বাচনে তারা পিআর পদ্ধতি চালু করবেন। আর একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত হতে পারে। কিন্তু যেহেতু এখানে ঐকমত্য হচ্ছে না এবং পিআর পদ্ধতির বাইরেই বিরুদ্ধেই বেশিরভাগ দল, বিএনপি সহ, সুতরাং পিআর পদ্ধতি আসছে না। জাতীয় ঐকমত্য কমিশন উচ্চকক্ষে পিআরের কথা বলছে। তো উচ্চকক্ষ তখনই হবে নিম্নকক্ষের নির্বাচন হয়ে যাওয়ার পর, কারণ তাদের প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষের ভোটের ভিত্তিতে হবে। তা ভোটটা তো আগে হতে হবে। তো সুতরাং আমরা ধরে নিচ্ছি যে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। পিআর পদ্ধতি হলে দেশের কি উপকার, তার চেয়ে রাজনৈতিক দলের উপকার বা অপকারটা আসলে না, এটা হচ্ছে পিআর পদ্ধতি, কিন্তু এটা পিআর পদ্ধতির দাবিটা আসছে একটা শঙ্কা থেকে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে হয়ে গেছে যে সংসদ আর বহুমাত্রিক তার চরিত্র সেটা রাখতে পারছে না। আওয়ামী লীগ যখন মাঠে ছিল তখন আমরা 90-এর পর তো দেখছি যে আওয়ামী লীগ না হয় বিএনপি, কিন্তু আওয়ামী লীগ না হয় বিএনপি, এখন যারাই ক্ষমতায় থাকতো তারা কিন্তু সব দখল করত। মানে সংসদের অন্যের বিরোধী দলের আসন দখল করতো না, এমন তারা সিদ্ধান্ত নিত, বিল পাশ করত যাতে বিরোধী দল সংসদ বর্জন করতে বাধ্য হয়। আবার বিরোধী দল মনে করত এই সংসদ যেহেতু সরকারি দলের প্রভাবাধীন, সব কিছু তারা নিজেদের মতো করে সংখ্যাগরিষ্ঠতার জোরে। কারণ গণতন্ত্র তো এক ভোটে জয়ী হলেও আপনি যে কোনো সিদ্ধান্ত বা প্রস্তাব দিলেন, এক ভোট বেশি পেলে তিনি জয়ী হবেন, এক ভোট কম পেলেন তিনি পরাজিত হবেন। এর অর্থ না যে যিনি পরাজিত হবেন তার পেছনে জনসমর্থন নেই। এই যে আস্থার সম্পর্কটা গড়ে তোলা, পিআর পদ্ধতির সুবিধা যেটা হচ্ছে যে ভোটের ভিত্তিতে যারা হয়তো যাদের এরকম যোগ্য প্রার্থী নেই বা ব্যক্তিগত ক্যারিশমা নেই, কিন্তু দলীয় একটা সাংগঠনিক শক্তি আছে, তাহলে ওই দলগুলো, বিশেষ করে আমাদের এখানে বাম দলগুলো, তারাই কিন্তু প্রথম পিআরের কথা বলছিল। পরবর্তীকালে জামাত ইসলাম এবং অন্যান্য দল এটা নিয়েছে। তাতে হলো যে ধরেন 5% ভোট পেল। আমার মনে আছে যে 79 সালের নির্বাচনে, জিয়াউর রহমান সময়ের নির্বাচনে ইউপিপি
বেশ ভালো ভোট পেয়েছিল, কিন্তু একটিও আসন পায়নি। মানে কারণ তখনকার যারা ক্ষমতাসীন তারা চাননি যে ইউপিপি সংসদে আসুক। আবার ওই সংসদেই অনেক কম ভোট পেয়েছেন, তারা প্রতিনিধিত্ব করেছেন, কেউ একটি দুইটি এরকম করে। তো পিয়ার পদ্ধতি হলে যে আর সংখ্যার ভিত্তিতে যে যদি হয় যে যারা 10% ভোট পাবে তারা 10টি আসন পাবে, এবং এই ভাগাভাগিতে কেউ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। তখন একটা অস্থিতিশীল সরকার হওয়ার আশঙ্কা আছে। শুধু আশঙ্কা না, এটা অনিবার্য। এটা নেপালে হয়েছে, অন্যান্য দেশে হয়েছে, বারবার সরকার ভাঙ্গা করার ব্যাপার আছে। বাংলাদেশের সংবিধানে যে 70 অনুচ্ছেদ সেটা করা হয়েছিল, কিন্তু সরকারের স্থিতিশীলতা রাখতে, যে বারবার এই যেটা বলে যে হর্স ট্রেডিং, মানে এই সংসদ সদস্যরা যাতে দল বদল না করতে পারে সেটার একটা সুরক্ষা ছিল। কিন্তু সেটা দিয়ে তো এই সুরক্ষা দিতে যেয়ে কিন্তু সংসদকে এমন করা হলো যে এটা একদলীয় সংসদ হয়ে গেল। সেটা আমরা একদলীয় শাসন বাকশালকে একদলীয় শাসন হিসেবে গালমন্দ করি, কিন্তু অন্যান্য যে সরকারের, সেটা জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, তো বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতি ছিল। তখনও কিন্তু এই সংসদে সরকারি দলের একচাটিয়া ক্ষমতা, কর্তৃত্ব, এটা বহাল ছিল। এই ভয়টা আছে এখন। এক্ষেত্রে অনেকগুলো জাতীয় ঐকমত্য কমিশন হয়তো ইউরোপীয় মডেল বা পশ্চিমা মিক্সড মডেলের চিন্তা করছে, এবং সেখানে ওই যে প্রস্তাব নিয়ে খুব জোর বিতর্ক হয়েছে সেটা হলো একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলের প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন কিনা। ভারতের সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এক নন, কিন্তু তাতে কর্তৃত্ব তো প্রধানমন্ত্রীরই আমরা দেখছি। সুতরাং এটাই হচ্ছে মানে পারস্পরিক আস্থার সম্পর্কটা গড়ে তোলা, অন্যকেও জায়গা দেওয়া। নাহলে তো গণতন্ত্র থাকে না, তাহলে তো একনায়কতন্ত্র হয়। তো এখন এই মানসিকতা যদি থাকে, হ্যাঁ, আমরা মনে করি যে এটা প্রথম একটা সংসদেই হবে না, একটা নির্বাচনেই হবে না, এই ধারাবাহিক ধীরে ধীরে এটি হয়তো আমরা অনুসরণ করব। না হলে আবার বিপর্যয়, আবার গণ অভ্যুত্থান, আবার মানুষের প্রাণহানি। আমরা একটু আমাদের পাহাড়ে একটা সংকট শুরু হয়েছিল, সেটি প্রসঙ্গে ভারতের যিনি পররাষ্ট্র মুখপাত্র তিনি বলেছেন যে বাংলাদেশ কিছু হলেই ভারতকে দোষ দেওয়ার কথা তিনি বলেছেন তথ্য প্রমাণ ছাড়া। আবার রোহিঙ্গা ইস্যুতেও যেই বক্তব্যটি দিয়েছেন আরাকান আর্মির প্রধান, তিনিও বলেছেন যে বাংলাদেশ রোহিঙ্গাদের বিষয়ে চাপ সৃষ্টি করতে চাচ্ছে। না, আমি দ্বিতীয়টাই আগে বলি। বাংলাদেশ রোহিঙ্গাদের ব্যাপারে চাপ সৃষ্টি করবে না কেন? রোহিঙ্গারা 7 বছরের বেশি সময় ধরে এখানে চেপে আছে। বাংলাদেশ একটা জনবহুল দেশ, ভূখণ্ড অনেক ছোট, এবং বাইরের আর্থিক সহায়তা অনেক কমে যাচ্ছে। সেক্ষেত্রে এই মানুষগুলো খাইয়ে বাঁচানোই তো কঠিন। তো সেটা তো বাংলাদেশ বিশ্ব দরবারে বা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিকভাবে আলোচনা করবে বা চাপ সৃষ্টি তো করবেই। এখন আরাকান আর্মি সেখানকার কর্তৃপক্ষ না মিয়ানমার সরকার কর্তৃপক্ষ, সেটাও তো একটা বিষয়। আইনানুগ কর্তৃপক্ষ তো মিয়ানমার সরকার। আরাকান আর্মির কোনো বিরোধ থাকলে সরকারের সঙ্গে সেটা তারা মিটিয়ে নেয়। আবার এখন যে পরিস্থিতি, তাতে তো আলোচনার মাধ্যমে সমাধানটা খুব দুরূহ হওয়া কঠিন। সুতরাং আর এসব আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক দোষারোপ থাকেই। ভারতের কথা বলছেন, হ্যাঁ, এবারই প্রথম প্রধান উপদেষ্টা সরাসরি তার সাক্ষাৎকারে সরাসরি অভিযোগ করেছেন অনেক বিষয়ে। এখন সেক্ষেত্রে ভারত বলছেন যে কোনো কিছু হলেই
তাদের দোষারোপ করা হয় বা প্রতিবেশীকে দোষারোপ করার তাদের অভ্যাস। এখন অভ্যাস কি অভ্যাস নয়, আলোচনা হবে না দুটি প্রতিবেশী দেশের মধ্যে। সেই আপনি জানেন যে প্রধান উপদেষ্টা কত কাঠখড় পুড়িয়ে, এবং সেই আলোচনাটা দিল্লিতেও হয়নি, ঢাকায়ও হয়নি, হয়েছে ব্যাংককে, এবং সেই আলোচনার সফল হয়নি। আমরা তো পরবর্তী কার্যক্রমে দেখছি। ভারতকে তো বাংলাদেশে বাস্তবতা মেনে নিতে হবে। এখন ভারত যদি মনে করে যে এখনও এখানে মানে এখানে যে সরকার আছে এই সরকারটা কি বলে অনুগত সরকার চাইছে, অনুগত সরকার, অনুগত সরকার চাই। অনুগত সরকার কিন্তু কোনো দেশের স্বার্থ রক্ষা করে না, তার স্বাগতিক দেশের স্বার্থ রক্ষা করে না, প্রতিবেশীর স্বার্থ রক্ষা করে না, শুধু নিজের স্বার্থ রক্ষা করে। আর অনুগত সরকার যারা চায় তারাও তাদের ক্ষুদ্র স্বার্থকে প্রাধান্য দেয়, বৃহত্তর জনগণের প্রাধান্য দেয় না। এই যে 14 মাস ধরে যে টানাপোড়েন, তাতে বাংলাদেশের মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ভারতের মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতার এখন অনেকেই বলেন, এবং কলকাতার সাংবাদিকদের রিপোর্ট থেকেও আমরা জানতে পারি যে কলকাতার নিউ মার্কেট এখন খাকা, হাসপাতালগুলো রোগের জন্য হাসপাতালের শয্যা শূন্য। তো এটি তো আমাদের, এবং এক্ষেত্রে একটা তো ইতিবাচক হবে যে আমরা তো কলকাতার বাজার ছাড়াও এখানে আমরা চলতে পারছি। আবার স্বাস্থ্যসেবার যদি আমরা এখানে উন্নত করতে পারি, আমরা চাই যে এখন কলকাতায় রোগী না যে কুনমিনে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ কুনমিনে যাওয়ার সামর্থ্য সবার নেই। এবং সেটা তো কারণ এমন যদি হতো যে আমাদের প্রতিবেশী আরেকটি দেশ হতে মিয়ানমারে যদি স্বাস্থ্যসেবা উন্নত হতো এবং সেখানে রাজনৈতিক পরিস্থিতি যদি ভালো হতো, তাহলে হয়তো হতো। সুতরাং প্রতিবেশীকে তো বদলানো যায় না, মানে ধর্ম বদলানো যায় কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। তাই এই বাস্তবতা ভারতকেও মানতে হবে, বাংলাদেশকেও মানতে হবে। সব মিলিয়ে আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে? একদম শেষ প্রশ্ন ছোট করে। মানুষ তো আশায় বাঁচে, আমরা পুরোপুরি হতাশ হতে চাই না। তবে ভরসা যাদের উপর রাখার কথা, সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মানে সরকারেরই প্রশাসন, তারা তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছে না, এবং তাদের এই যে অভিজ্ঞতা থেকে তারা সেটা ভবিষ্যতে পালন করবে। একের পর এক অঘটন ঘটছে। আপনি প্রথমেই বলছিলেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা বা সংশয় দেখছেন কিনা। এখন পার্বত্য চট্টগ্রামের সম্প্রতি যে ঘটনা ঘটলো, এরকম ঘটনা যদি একটার পর একটা ঘটতে থাকে, এবং মিরপুরে যাত্রীদের নামিয়ে দিয়ে তারপর বাসে আগুন দেওয়া, এটির স্থানীয় বিরোধ হতে পারে। কারণ এখানে তো রিপোর্টে আমি দেখলাম না যে এটি মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণ, স্থানীয় হয়তো বিরোধের কারণে, কিন্তু এটি হতে পারে। এটি তখনই হয়েছে যখন তারা মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। তো এই অনাস্থা থেকে আস্থায় ফিরে আসুক সরকার, এটি প্রত্যাশা। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য সোহরাব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।